আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। স্বাগতম। আমরা প্রথমে পরিচিতিটা একটু দেখে নিই ভালো করে, ঠিক আছে? আমরা আজকে পড়বো হচ্ছে পঞ্চম অধ্যায়ের পাঠ 1-2। পঞ্চম অধ্যায়ের কত পাঠ? 1-2। 1-2 কেমন? পঞ্চম অধ্যায়ের পাঠ কত বলেছি? 1-2। 1-2 ওকে। দেখো সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে, তাহলে আজকের বিষয় হচ্ছে আলো সংক্রান্ত, অর্থাৎ আলোর প্রতিসরণ আমরা পড়ব। শিকন ফল, অর্থাৎ আমরা আজকের এই পাঠ থেকে কি কি শিখবো সেগুলো হচ্ছে দর্পণ কি, দর্পণের ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, আলোর প্রতিসরণ কি ব্যাখ্যা করতে পারবো, আলোর প্রতিসরণ নিয়ম ব্যাখ্যা করতে পারবো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ বর্ণনা করতে পারবো। আমাদের বইয়ে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণগুলো নাই, কিন্তু আমরা জানি প্রতিসরণ যখন পড়বো আমরা তখন এই দুটো বিষয় অবশ্যই আমাদেরকে জেনে রাখা উচিত, সেজন্য আমরা এই দুটো বিষয়ও এর অন্তর্ভুক্ত করেছি, ঠিক আছে কিনা? Yes sir। প্রথমে আমরা জেনে নিব আয়না বা দর্পণ কি। প্রথমে আমরা জেনে নিব কি আয়না বা আয়না দর্পণ বা কি। দর্পণ। দর্পণ বা আয়না হলো এমন একটি মসৃণ তল যেখানে আলোর প্রতিফলনের নিয়মানুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে এটা একটা মসৃণ তল যেটার মধ্যে কি হয়, আলোর প্রতিফলন হয়। আলোর কি হয়? প্রতিফলন নিয়মিত হয়। প্রতিফলন হয়। আলোর নিয়মিত প্রতিফলন হয়। হ্যাঁ, সাধারণত কাঁচ এক পাশে ধাতুর প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়ে থাকে। ওই যে আমরা যে আয়নাগুলো দেখি, ওই আয়নাগুলোর অপোজিট সাইডে দেখবা যে ধাতুর এক ধরনের প্রলেপ দেয়া আছে। এই প্রলেপ দেয়া থাকে বলে আমরা সেখানে দেখতে পাই, না হলে সেগুলো আলোর প্রতিসরণ হয়ে কি হয়ে যেত, আমরা যে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাচ্ছি এরকম প্রতিবিম্ব দেখতে পেতাম না। এই যে স্পষ্ট প্রতিবিম্ব দেখার জন্যই মূলত অপোজিট পাশে কি দেয়া হয়, ধাতুর প্রলেপ না দেয়া হয়, অর্থাৎ ধাতুর প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়ে থাকে। কারণ কাঁচ একটি স্বচ্ছ এবং অনমনীয় বস্তু। কাঁচ এবং কি স্বচ্ছ এবং কি বস্তু? স্বচ্ছ এবং অনমনীয় বস্তু। অনমনীয় বস্তু, মনে থাকবে সবার? यस স্যার। ওকে। তারপরে আমরা দর্পণের ব্যবহার। দর্পণের দুটো ব্যবহার আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে নিরাপদ গাড়ি চালানোর জন্য। কোথায়? নিরাপদ গাড়ি চালানোর জন্য। এখানে তিনটা আয়না থাকে, দুটো দুই পাশে থাকে সাইড, আরটা হচ্ছে কি ড্রাইভারের সিট বরাবর থাকে, যাতে চারপাশ দেখে, অর্থাৎ সামনে তো আমাদের চোখে দেখতে পাচ্ছি, পিছনে দেখার জন্য ওই যে ড্রাইভারের উপরে যে আয়নাটা থাকে ওইটা, আর সাইডে দুটো থাকে সেটা হচ্ছে দুই পাশে দেখার জন্য। এই দুই পাশ এবং পিছনে দেখে একটা স্থির সিদ্ধান্তে আসার জন্য এই আয়নাগুলো থাকে, অর্থাৎ আশেপাশে কোনো গাড়ি আসছে কিনা কিংবা পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা এগুলো দেখে আমরা যাতে কি করতে পারি, গাড়ি চালাতে পারে। এই যে দেখো সে দেখতেছে, আয়না দিয়ে দেখতেছে না, ডানে বাঁয়ে দেখতেছে কিনা? এই যে আয়না দিয়ে দেখার কারণে সে একটা বিষয় বুঝতে পারছে কি তার আশেপাশে কোনো গাড়ি আসছে কিনা কিংবা পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা বা কোনো গাড়ি তাকে ওভারটেক করে যাচ্ছে কিনা, এগুলো সে আয়নার মাধ্যমে দেখতে পারে। এবং আয়নার মাধ্যমে দেখলে কি হয়, তাহলে সে নিরাপদভাবে গাড়িটা চালাতে পারে, অর্থাৎ কার কোনো অসুবিধা হয় না। এটা হচ্ছে আয়নার একটি গুরুত্বপূর্ণ ব্যবহার। আয়নার একটি কি গুরুত্বপূর্ণ ব্যবহার। তারপর আরটা হচ্ছে কি নিরাপদ ড্রাইভিং তো আমরা দেখলাম, আরটা হচ্ছে কি ওই যে রাস্তায়, পাহাড়ি রাস্তায় যখন একদম রাস্তাগুলো এঁকে বেঁকে রাস্তা যেগুলো রয়েছে সেগুলোতে আয়নার ব্যবহার করা হয়, কারণ অপোজিট থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য। আমরা যারা বান্দরবান গিয়েছি কিংবা খাগড়াছড়ি বা এই এলাকাগুলোতে যাই, সেখানে দেখবে যে পাহাড়ের উঁচু নিচু এবং আঁকা বাঁকা রাস্তাগুলোতে কি হয়, আঁকা বাঁকা রাস্তাগুলোতে কিছু দূর দেখবে যে আয়না আছে, অর্থাৎ এমন জায়গায় আয়না যেখানে টার্নিং পয়েন্ট খুব দ্রুত ঘুরে গেছে, অর্থাৎ দ্রুত ঘুরে গেছে কিরকম 90 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে রাস্তাগুলো কি হয়ে যায়, টার্ন হয়ে যায়। তাহলে এরকম টার্ন হলে আমরা অপোজিট থেকে যে গাড়ি আসছে সেটা তো দেখতে পাবো না, সেটা কি দেখতে পাবো না স্যার? এই দেখতে পাই না। এখান থেকে পরিত্রাণের জন্য, এখানে নিরাপদ ড্রাইভিং এর জন্য, এখানে পথঘাটের ঠিকমতো গাড়ি চালানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আয়না ব্যবহার, আমরা আয়না ব্যবহার করতে পারি এবং আমরা আয়না ব্যবহার করিও। আমরা আয়না ব্যবহার করি, অর্থাৎ পাহাড়ের বাঁকে দর্পণের ব্যবহার, আয়নার ব্যবহার কি জন্য, আমাদের নিরাপদ সেখানেও চলাচলের জন্য, অপোজিট পাশ থেকে কোনো কি আসছে কিনা, গাড়ি আসছে কিনা, ঠিক আছে, সেটা দেখার জন্য এই ধরনের দর্পণগুলো কি করা হয়, এ ধরনের আয়নাগুলো ব্যবহার করা হয়। আমি কি বুঝাতে পেরেছি?
Yes, sir. আইনের দুটো ব্যবহার, গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা বুঝতে পেরেছি তো? জি স্যার। মনে থাকবে সবার? Yes, sir. ওকে, ভেরি গুড। এখন এটা দেখো, এইগুলো আমরা একটু পরে দেখব, ঠিক আছে? আলোর প্রতিসরণের কারণে কিভাবে নিজের অবস্থান সরে যায়, অর্থাৎ দেখো পয়সাগুলো আছে এক জায়গায়, কয়েনটা, কিন্তু আমরা পয়সাটাকে দেখি অন্য জায়গায়, ঠিক আছে? ঠিক তেমনি আমরা একটা কাঠিকে পানির মধ্যে রাখলে সেটাকে ভাঙা মনে হয়। এগুলো আলোর প্রতিসরণের কারণে হয়। কিসের কারণে হয়? আলোর প্রতিসরণের কারণে। আলোর প্রতিসরণের কারণে। আমরা এখন আলোর প্রতিসরণ কি সেটা একটু দেখে নিব। আমরা এখন কি দেখে নিব? আলোর প্রতিসরণ কি। আলোর প্রতিসরণ কি সেগুলো দেখে নেব। হ্যাঁ, একটু আমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? দেখো চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এক মাধ্যম থেকে যখন আলো অন্য মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে? যদি সেই মাধ্যমে ফিরে আসে তখন সেটা হয় আলোর প্রতিফলন। অর্থাৎ আলো যে মাধ্যম থেকে যায়, অর্থাৎ হালকা মাধ্যম থেকে যাওয়ার সময় আরেকটা ঘন মাধ্যমে কি বাধাপ্রাপ্ত হয়ে যদি সেটা আবার হালকা মাধ্যমে ফিরে আসে তখন সেটা কি হয়? আলোর প্রতিফলন। আর যদি সে ঘন মাধ্যম ভেদ করে নিচে চলে যায় এবং প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের কাছাকাছি চলে আসে তখন সেটা কি হয়? আলোর প্রতিসরণ হয়। আমরা আলোর প্রতিসরণের একটা সংজ্ঞা দেখিনি। আলোর রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিপথের দিক পরিবর্তন করে। দেখো, আলো যখন হালকা মাধ্যমে থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, যখন সবুজ রেখা, হলুদ রেখাগুলো হচ্ছে হালকা মাধ্যম, সেখান থেকে যখন ঘন মাধ্যমে চলে যাচ্ছে, দেখো সেটা কি হচ্ছে? এই যে লাল রেখাটা সেটা হচ্ছে অবিলম্ব, লাল রেখাটা কি? অবিলম্ব, এবং সেটার কাছাকাছি চলে আসছে না, ওদিকে যে আপাতন কোণ ছিল এই প্রতিসরণ কোণটা আরো ছোট হয়ে আসছে, অর্থাৎ গতিপথ পরিবর্তন হয়েছে। গতিপথ কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এই আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। এই যে দিক পরিবর্তনের ঘটনা, অর্থাৎ আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায়, হালকা থেকে ঘনতে গেলে তখন অবিলম্বের কাছাকাছি চলে আসে, আর ঘন থেকে যখন হালকাতে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে? এই যে এটাই হচ্ছে মূলত আলোর প্রতিসরণ। এটাকে বলা হয় কি? আলোর প্রতিসরণ, অথবা আলোর রশ্মি কোনো স্বচ্ছ মাধ্যম ভেদ করে চলে যাওয়ার ঘটনাকেই মূলত কি বলা হয়? আলোর প্রতিসরণ। সেটা যদি ফিরে আসে সেটা প্রতিফলন। ভেদ করে চলে গেলে প্রতিসরণ, সেটা যদি ফিরে আসে তখন কি? প্রতিফলন। প্রতিফলন হচ্ছে ফিরে আসাটা। প্রতিফলনটা হচ্ছে যে মাধ্যম থেকে গেছে সেই মাধ্যমে ফিরে আসাটা হচ্ছে প্রতিফলন, আর চলে যাওয়াটা হচ্ছে প্রতিসরণ। চলে যাওয়াটা কি? প্রতিসরণ। চলে যাওয়াটা কি? প্রতিসরণ। ফিরে আসাটা কি? প্রতিফলন। হ্যাঁ, মনে থাকবে তাহলে। চলে যাওয়াটা প্রতিসরণ, ফিরে আসাটা আর প্রতিফলন। প্রতিসরণ ফিরে আসলে সেটা প্রতিফলন, মনে থাকবে? হ্যাঁ। আর চলে গেলে, ভেদ করে চলে গেলে সেটা হচ্ছে প্রতিসরণ। ভেদ করে চলে গেলে কি? প্রতিসরণ, মনে থাকবে? প্রতিসরণ। ওকে, यस স্যার। অনির্বাণ ভট্টাচার্যের কোনো আওয়াজ শোনা যাচ্ছে না মনে হয়। আলোর প্রতিসরণের নিয়মগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, একটু রেসপন্স করবে, ঠিক আছে? স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু রেসপন্স করবে। দেখো, স্বচ্ছ ঘন মাধ্যম কাজ, হালকা মাধ্যম বায়ু, আমরা মাধ্যমগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে আবার হালকা মাধ্যম, যেমন মাঝখানে হচ্ছে ঘন মাধ্যম কাজ, উপরেও হালকা মাধ্যম, নিচেও হালকা মাধ্যম, ঠিক আছে? এটা হচ্ছে অবিলম্ব। এটা কি? অবিলম্ব। অবিলম্ব, ঠিক আছে? এটা হচ্ছে কি? আপতিত অবিলম্ব। আপতিত রশ্মি। এরপরে আপতিত রশ্মি, এরপর দেখতে পাচ্ছি কি? প্রতিসরিত রশ্মি। কি? প্রতিসরিত রশ্মি, ঠিক আছে? হ্যাঁ, এটা যাওয়ার কথা ছিল, স্যার হেড স্যার আসছে। এটা যাওয়ার কথা ছিল এক পাশে, কিন্তু চলে আসছে অবিলম্বের কাছাকাছি। চলে আসে কোথায়? অবিলম্বের কাছাকাছি। এই যে এটাকে বলা হয় আপাতন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আপতন কোণ বলে। একটু আবার বলছি, আমি মনোযোগ দিয়ে শোনো। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাতে আপতন কোণ বলে, আপতন কোণ বলে, ঠিক আছে? প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় প্রতিসরণ কোণ। সেটাকে বলা হয় কি? প্রতিসরণ কোণ। হ্যাঁ, তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে আপাতন কোণ। প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে কি? প্রতিসরণ কোণ, ঠিক আছে? আপাতন কোণকে আই দ্বারা ডিফাইন করা হয়, প্রতিসরিত কোণকে অথবা প্রতিসরণ কোণকে আর দ্বারা ডিফাইন করা হয়। কি বলেছি? আপাতন কোণকে আই দ্বারা ডিফাইন করা হয়, প্রতিসরণ কোণকে কি দ্বারা ডিফাইন করা হয়? আর দ্বারা ডিফাইন করা হয়। কি দ্বারা? আর দ্বারা ডিভাইড করা হয়।
আর দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে, আর দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। ওকে, এখন আরেকটা আমরা অবিলম্ব টানি, ওই রশ্মিটা অর্থাৎ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে। এখন ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাবে, ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে যাচ্ছে, হালকা মাধ্যমে তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। দেখো অবিলম্ব থেকে দূরে সরে গেছে না রেখাটা? यस স্যার। হ্যাঁ, অবিলম্ব থেকে দূরে সরে যায়, এটাকে বলা হয় নির্গত রশ্মি। এটাকে কি বলা হয়? নির্গত রশ্মি। এটাকে কি বলা হয়? নির্গত রশ্মি। হ্যাঁ, এটা আসার কথা ছিল, দেখো এই যে ভঙ্গুর যে রেখাটা এই বরাবর আসার কথা ছিল, সোজাসুজি যদি আসতো, যে অনুপাতে ঘন মাধ্যম থেকে আসছে, কিন্তু সেটা প্রতিসরিত হয়ে অবিলম্ব থেকে দূরে সরে গেছে, অবিলম্ব থেকে দূরে সরে গেছে। ঘন মাধ্যমের আপাতন কোণ সেটা হচ্ছে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে আমরা আগে বলেছি সেটা আপাতন কোণ, ঠিক আছে? এর হচ্ছে নির্গত কোণকে ই দ্বারা প্রকাশ করা হয়। নির্গত কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। অবিলম্বের সাথে নির্গত রশ্মি যে কোণ তৈরি করে, আমি আবারও বলছি, অবিলম্বের সাথে নির্গত রশ্মি যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় নির্গত কোণ। নির্গত কোণকে ডিফাইন করা হয়, নির্গত কোণকে প্রকাশ করা হয় হচ্ছে ই দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা। নির্গত কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। ই দ্বারা প্রকাশ করা হয়। নির্গত কোণকে কি দ্বারা প্রকাশ করা হয়? ই দ্বারা প্রকাশ করা হয়। ভেরি গুড। তাহলে আলোক প্রতিসরণের নিয়মগুলো এখন আমরা একটু দেখে নিব, ঠিক আছে? দেখো আমরা একটু পড়ি। আপতিত রশ্মি এবি, ওই যে প্রথমে ছিল এবি আপতিত রশ্মি, এম এন এর সাথে আপাতন কোণ আই উৎপন্ন করে। আবার প্রতিসরিত রশ্মিটা হচ্ছে ওডি। প্রতিসরিত রশ্মিটা কি? ওডি অবিলম্বের দিকে প্রতিসরণ কোণ আর সৃষ্টি করে। এক্ষেত্রে প্রতিসরণ কোণ হচ্ছে কি? আন। প্রতিসরণ কোণ কি? আর। আপাতন কোণ আই অপেক্ষা ছোট হয়ে থাকে, কারণ সেটা হচ্ছে কি অবিলম্বের কাছাকাছি চলে আসে। সেটা হচ্ছে কি অবিলম্বের কাছাকাছি চলে আসে বিধায় আপাতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ কি হয়? ছোট হয়। আপাতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ ছোট হয়। আবার পরবর্তীতে এই প্রতিসরিত রশ্মি ওডি ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাওয়ার সময় নতুন অবিলম্ব আরেকটা তৈরি করেছি আমরা। দেখো এম এম একটা অবিলম্ব তৈরি করেছি, ঠিক আছে? বরাবর আপতিত হয় এবং ডিএফ বরাবর নির্গত হয়। ডিএফ বরাবর কি হয়? নির্গত হয়। ডিএফ বরাবর কি হয়? নির্গত হয়। এবং ডিএফ অবিলম্ব থেকে দূরে সরে গিয়ে নির্গত কোণ ই তৈরি করে। নির্গত কোণ কি তৈরি করে? নির্গত কোণ কি তৈরি করে? ই। নির্গত কোণ কি? ই তৈরি করে, ঠিক আছে? ই তৈরি করে। উপরোক্ত ঘটনায় আপাতন কোণ হচ্ছে ক্যাপিটাল লেটারের আই, ক্যাপিটাল লেটারের কি? আই। নির্গত কোণ হচ্ছে ই। তাহলে এখানে দেখো ই বড় নাকি আই? ই বড় না আই বড়? ই বড় না? নির্গত কোণটা কি? হ্যাঁ, ই বড়। বলো। ই বড়। কিন্তু আলো রশ্মি ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যাওয়ার সময় কি প্রতিসরণ কোণ নির্গত কোণ অপেক্ষা কি হয়? বা নির্গত কোণটা বড় হয়ে থাকে। নির্গত কোণটা বড় হয়ে থাকে। আপাতন কোণে নির্গত কোণটা বড় হয়ে থাকে। ওদিকে দেখো প্রথমে যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছিল, হালকা মাধ্যমের যে আপাতন কোণ, ঘন মাধ্যমের যে আপাতন কোণ, সেটার মধ্যে ঘন মাধ্যমের সেটা প্রতিসরণ কোণ, সে প্রতিসরণ কোণের অপেক্ষা আপাতন কোণটা বড় হয়েছে। আবার এখন ঘন মাধ্যমের যে আপাতন কোণ সেটা হচ্ছে আবার নির্গত কোণ, তাহলে নির্গত কোণটা আবার কি হচ্ছে? বড় হচ্ছে, ঠিক আছে? বড় হচ্ছে। জি জি। এখন আলোর প্রতিসরণের সূত্রগুলো আমরা একটু দেখব। প্রতিসরণের নিয়ম বা সূত্রগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, ঠিক আছে? এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিবর্তলে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। একটি সমতলে আপতিত রশ্মি ও প্রতিসরিত রশ্মি আপাতন বিন্দু একসাথে একই সমতলে কি থাকে? একসাথে একই সমতলে থাকে। দেখো চিত্রগুলো দেখলে আমরা বুঝতে পারবো একটা সমতলে সবকিছু অবস্থান করছে। ঠিক আছে? আপাতন কোণ, প্রতিসরণ কোণ, আপাতন কোণ, আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আমরা সবগুলোই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আবার এরপরে সূত্র হচ্ছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, অর্থাৎ মাধ্যম জুড়ে নির্দিষ্ট হবে এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য, এবং আলোগুলো নির্দিষ্ট হবে। রংটা আলোর রং কি হবে? নির্দিষ্ট হবে। লাল, নীল, বেগুনি যে রঙের হোক না কেন একই হবে। আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে।
অর্থাৎ এখানে দুটো শর্ত। আমরা জানি সূত্রের মধ্যে দুইটা পার্ট থাকে। একটা সূত্রে কয়টা পার্ট থাকে? দুইটা থাকে। একটা হচ্ছে শর্ত, আরটা হচ্ছে প্রতিফল অর্থাৎ ফলাফল। অর্থাৎ এরকম হলে এরকম হবে, ঠিক আছে? প্রথমটাকে আমরা হ্যাঁ, প্রথমটাকে আমরা শর্ত বলি, দ্বিতীয়টাকে আমরা কি বলি? ফলাফল বলি, ঠিক আছে? অর্থাৎ এরকম যদি হয়, এখানে কিন্তু এই শর্তটা মেনটেন করলে এরকম হবে। তাহলে এই সূত্রের মধ্যে শর্তটা কি? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম হবে, মাধ্যমটা নির্দিষ্ট হবে এবং রংগুলো নির্দিষ্ট হবে, ঠিক আছে? এই মাধ্যম এবং যদি রং একই থাকে তখন তাদের আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা একই হবে। অর্থাৎ কোণ বাড়াও কমাও সর্বদা এটার মান একই আসবে। অনুপাতগুলো অর্থাৎ ভাগ করলে একই মান আসবে। তুমি কোণ বাড়াও কমাও এটা কোনো ফ্যাক্ট তখন হবে না, অনুপাতগুলো সবসময় একই আসবে। এটাকে বলা হয় ধ্রুবক। এটাকে বলা হয় কি? ধ্রুবক। এই মানটাকে n দ্বারা, যেখানে n হচ্ছে প্রতিসরাঙ্ক, n কে কি বলা হয়? প্রতিসরাঙ্ক। অর্থাৎ প্রতিসরাঙ্কটা ধ্রুবক থাকবে। প্রতিসরাঙ্কটা কি থাকবে? ধ্রুবক থাকবে। শর্তটা কি বলেছি? শর্তটা কি? এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং আলোটাও কি হতে হবে? একই রকম হতে হবে। আলোটাও একই রকম হতে হবে, মনে থাকবে? একই রকম হতে হবে। यस স্যার। ওকে ফাইন। সূত্রগুলো আমরা একটু দেখি। আমরা একটু আগে বলেছি আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তল অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। একটু আগে যেটা বলেছি। এবং এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন, হ্যাঁ, প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা কি থাকবে? সমান থাকবে, অর্থাৎ ধ্রুব থাকবে, ঠিক আছে? ধ্রুব থাকবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ, এগুলো আমরা একটু দেখব। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং সংকট কোণ, ঠিক আছে? হালকা মাধ্যম, নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম। ঘন মাধ্যমগুলোকে দেখো আমরা কি করে দিয়েছি? দাগাঙ্কিত করে দিয়েছি, ঠিক আছে? দাগাঙ্কিত। দেখো প্রথমে যখন আমরা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সূত্র কি রকম ছিল দেখেছি কি? ঘন মাধ্যম থেকে যখন কোনো রশ্মি হালকা মাধ্যমে যায় তখন সেটা অবিলম্ব থেকে দূরে সরে আসে, তখন সেটা কি হয়ে যায়? অবিলম্ব থেকে দূরে সরে। এখন দেখো হলুদ রেখাটা এরকম হচ্ছে না? এদিকের আপাতন কোণটা ছোট, প্রতিসরণ কোণটা অনেক বড়, ঠিক আছে? এবার আরেকটু বাড়ালে সেটা বিভেদ তল ঘেঁষে গেছে। আরেকটু যখন বাড়াইছি সেটা বিভেদ তল কি হয়েছে? ঘেঁষে গেছে না? হ্যাঁ, এই যে এরপর যখন আরেকটু বাড়াইছি তখন সেটা কি হয়েছে? আবার একই মাধ্যমে ফিরে চলে আসছে। আরেকটু যখন বাড়াইছি কি? একই মাধ্যমে ফিরে চলে আসে, ঠিক আছে? এখন আমরা সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একটু দেখে নিব, ঠিক আছে? সংকট কোণ প্রথমে জেনে নিব। সংকট কোণ অর্থাৎ গণমাধ্যমের আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ বিভেদ তল ঘেঁষে যায়, ঠিক আছে? সবুজ রেখা, এখানে দেখো একটু সবুজ টাইপসের লেখাটা কি হয়েছে? এই রেখাটার জন্য এটা বিভেদ তল ঘেঁষে গেছে না? ঘেঁষে গেছে কিনা? এই যে এটা হচ্ছে বিভেদ তল ঘেঁষে যাওয়া মানে হচ্ছে অবিলম্বের সাথে এটা 90 ডিগ্রি কোণ করে চলে গেছে। অবিলম্বের সাথে কি 90 ডিগ্রি কোণ করে চলে গেছে। এটাকে বলা হয় সংকট কোণ। এটাকে বলা হয় কি? সংকট কোণ। অর্থাৎ যে কোণের মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায়। আমি আবারও বলছি, যে কোণের মানের জন্য প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যায় সংকট কোণ। সেটি হচ্ছে কি? সংকট কোণ। তাহলে আমি কি সংকট কোণ বুঝাতে পেরেছি? यस স্যার। ফাইন। এরপর আসছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ আপাতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য, অর্থাৎ সংকট কোণের জন্য কিন্তু এটা বিভেদ তল ঘেঁষে গেছে, তাই না? জি স্যার। এখন এর চেয়ে যখন আমরা আরো বড় করব কোণটাকে, দেখো লাল রশ্মিটা, এটাকে যখন আমরা আরো বড় করেছি তখন সেটা যে মাধ্যমে গিয়েছে সেই মাধ্যমে ফিরে আসছে। যে মাধ্যমে গিয়েছে লাল রশ্মিটা সেই মাধ্যমে ফিরে আসছে। অর্থাৎ আপাতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য, এবং এই মানটা অবশ্যই সংকট কোণ থেকে বড় হতে হবে। অবশ্যই কি হইতে হবে? সংকট কোণ থেকে বড় হইতে হবে। জন্য আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে পূর্বের মতো ঘন মাধ্যমে ফিরে আসে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে গিয়ে ঘন মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ আলোক রশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের কি হয়? প্রতিফলন নিয়মে প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে? আমি আবারও বলছি, একটু বুঝিয়ে বলছি। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে
হালকা মাধ্যমে উপরে যায়, হালকা তখন মাধ্যমে যায়। এটাকে কোণ যখন বাড়াতে বাড়াতে সংকট কোণের চেয়ে বেশি করা হয়, তখন সেটা আর হালকা মাধ্যমে না গিয়ে ঘন মাধ্যম থেকে আবারও ঘন মাধ্যমে চলে আসে। চলে ঘন আসে। মাধ্যম থেকে আবারও চলে ঘন আসে। মাধ্যমে চলে চলে আসে। আসে। এই যে ঘন চলে মাধ্যম আসে। থেকে হালকা মাধ্যমে না গিয়ে ঘন মাধ্যমে যে প্রতিফলনের নিয়ম অনুসরণ করে ফিরে আসে, এটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আমরা কি বুঝতে প্রতিফলন। পেরেছি? ইয়েস স্যার। Yes, sir. তাহলে সংকট কোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ, এগুলো হয়তো আমাদের বইয়ে নাই এখন, কিন্তু আলোর প্রতিসরণ যদি আমরা পড়ি, আলোর প্রতিসরণ যদি আমরা পড়তে যাই, তাহলে এই দুটো বিষয় আমাদেরকে জেনে রাখা উচিত। সেজন্য আমরা এই দুটো উচিত। বিষয় একটু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। মনে থাকবে স্যার। তোমাদের? মনে থাকবে? জি Yes, স্যার। sir. স্যার আমার মোবাইল এখন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ক্লাসও প্রায় শেষের দিকে। কেন? আমরা এখন কিছু মূল লাইন জি। দেখব। দেখো, একটু শেষ ঠিক করে আছে। দিব। আলোর রশ্মি স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে বেঁকে যাওয়াকে ঘটনাকে কি বলে? ইয়া আলোক আলোর রশ্মি বলে। প্রতিসরণ। আলোর প্রতিসরণ কি সরি, বলা হয়? আলোর প্রতিসরণ। হ্যাঁ, আলোর আলোর প্রতিসরণ। প্রতিসরণ। ঠিক আছে? স্বচ্ছ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোর রশ্মির কি পরিবর্তন ঘটে? এই প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে কি হয়ে যায়? দূরে সরে যায়। প্রতিসরিত দূরে হয়ে যায়। অবিলম্ব থেকে দূরে সরে যায়। এরপর হচ্ছে সংকট কোণ কি? আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ 90 দ্বীপের তল ডিগ্রি ঘেঁষে হয়, যায়, তাকে সেটা সংকট হচ্ছে কোণ বলে। সংকট কোণ। সেটা হচ্ছে কি? সংকট কোণ। সংকট কোণ। এরপর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন ঘটে? স্বচ্ছ গণমাধ্যমে আপাতন কোণ যখন সংকট কোণ অপেক্ষা বড় হয়, অর্থাৎ সংকট কোণের চেয়ে বড় যখন হবে, তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। পূর্ণ হয়। অভ্যন্তরীণ কি ঘটবে? প্রতিফলন ঘটবে। ঠিক আছে কিনা? ঘটবে। ভেরি গুড। Yes, sir. ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য তোমাদেরকে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। ঠিক আছে? আমরা প্রশ্নের উত্তর দিয়ে ক্লাস শেষ করব। নাবিল, অনির্বাণ ভট্টাচার্য, কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আপনিও। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ সালাম। স্যার।